সন্ধ্যারাতের মিটিমিটি শুকতারা ঢাকা পড়েছে মেঘের আড়ালে। চাঁদেরও একই অবস্থা। ভেজা তুলার মতো নরম শুভ্র মেঘের আড়ালে বারবার লুকিয়ে পড়েছে সে। মেঘের এই লুকোচুরি খেলায় পুরো রাস্তা জুড়ে কোমল আলোর ছায়া বিরাজ করছে। এক নজরে দেখলে মনে হবে কেউ অবিন্যস্ত হাতে শিউলি ফুল ছড়িয়ে রেখেছে পুরো রাস্তার আনাচে কানাচে। গলির মোড় থেকে সেই শিউলি ফুলের রাস্তা দ্রুত পায়ে মারিয়ে মাত্রই কৃতিক কুঞ্জে প্রবেশ করলো নীলিমা। ওর পরনে কালো পাড়ের খয়েরি তাঁতের শাড়ি পরার খুব একটা অভ্যাস নেই নীলিমার। ওই জন্যই বারবার মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে। এদিক থেকে চুল সামলাচ্ছে তো ওইদিকে শাড়ি। আলগোছে কুচি সামলাতেই মহলে প্রবেশ করলো নীলিমা। ঠিক সেই মুহূর্তে আচমকা ক্যামেরার ফ্ল্যাশে ঝিক করে উঠল ওর চোখ দুটো। হঠাৎ আলোর রশ্মি তীক্ষ্ণতা সামলাতে না পেরে নীলিমার চোখ মুখ কুচকে দাঁড়িয়ে পড়ল তৎক্ষণাৎ। ওদিকে নীলিমা দাঁড়িয়ে পড়তেই চোখের সামনে এসে কেউ একজন আফসোসের সুরে বলল, গেল রাগিনীর রাগে ক্যামেরাটা ঝলসে গেল। এতক্ষণে নীলিমা বেশ সামলেছে নিজেকে। সামলাতে গিয়ে সামনের ব্যক্তির কথা কর্ণকুহরে পৌঁছাতেই তড়াক করে চোখ খুলে নিল ও। চোখ খোলা মাত্রই সেদিনের সেই বাদরটাকে আবারও দেখতে পেয়ে দাঁত খিচিয়েও বলল, আজকেও আপনি? সত্যি করে বলুন তো, এই বাড়িতে ঘুরঘুর করেন কেন? ধান্দাটা কি? স্যার নীলিমার কথায় পাত্তা না দিয়ে বলল, এঙ্গেজমেন্টের খাওয়া দাওয়া সব শেষ, এখন কি সবার ফেলে রাখা ঝুটাঝাটা খেতে এসেছো নাকি? লোকটার কথায় মেজাজ চড়াও হয়ে গেল নীলিমার। ও কটমটিয়ে বলল, দরকার পড়লে তাই খাবো, তবু আপনার মতো অমন চিকন আলি হব না। ফটোগ্রাফারওয়ালার মতোই থাকুন। যান গিয়ে ওদিকে ডেকোরেশনের ছবি তুলো। নীলিমা কথার পাছে সায়র ভাব নিয়ে নিজের ওপর থেকে নিচ অব্দি আঙ্গুলের ইশারা করে গম্ভীর গলায় বলল, ইজ কোল্ড মিডলিং ফিঙ্গার। এটা মেনটেন করতে আমাকে কত ডায়েট করতে হয় তা তুমি জানো? নীলিমা মুখ ঝামটি দিয়ে সায়রকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, জানতেও চাইছি না, রাস্তা ছাড়ুন তো। সায়র তৎক্ষণাৎ বাদ ছেদে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠে, আরে ওদিকে কোথায় যাচ্ছ? সেটাও আপনাকে বলতে হবে? ওদিকে যেও না, আরু তার হাজবেন্ডের রাগ কমাচ্ছে, তুমি গেলে ডিস্টার্ব হবে। সায়রের কথায় সিঁড়ির মাঝে আটকে গেল নীলিমার পা দুটো। ও সেখান থেকেই ঘাড় ঘুরিয়ে বিরক্তির নজরে সায়রের দিকে চেয়ে মনে মনেই বলে, লোকটা শুধু বাদর নয়, পাগলও বটে। নইলে নিখিল ভাইয়ের শোকে যে ওরও সেই কবে থেকে ডিপ্রেশনে ডুবে আছে, বলে কিনা সে নাকি স্বামীর রাগ ভাঙাচ্ছে। যেখানে নিখিল ভাই নেই সেখানে স্বামীটা কি আকাশ ছিঁড়ে বের হচ্ছে? আশ্চর্য। নীলিমা সে তখন থেকে এক ধানে তাকিয়ে আছে। তা টের পেয়ে সায়র চিবুকে আঙ্গুল বোলাতেই মিটিমিটি হেসে বলল, ক্রাশ খেলে নাকি? তারপর নিজেকে বাহবা দেওয়ার মতো করে বলল, অবশ্যই, সবাই খাই। তুমি নতুন কিছু নাও, যাও তোমার ক্রাশ রিকোয়েস্ট অ্যাকসেপ্ট। নীলিমা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে আবারও সিঁড়ি ভেঙে উপরে যেতে পেছনে করে বলল, আপনি একটা পাগলু, সেই সাথে হাত দাঁড়ামো। সায়র পেছন দিক থেকে সামান্য মাথা চুলকে বিড়বিড়িয়ে বলল, নো ম্যাটার, সবাই বলে। দোতলায় গিয়ে করিডোরে দাঁড়িয়েই অরুর নাম ধরে ডাকতে শুরু করলো নীলিমা। অরু, এই অরু। নীলিমার আওয়াজ পেয়ে পৌঁছাতেই কৃতিককে জোর জবরদস্তি করে নিজের থেকে ছাড়িয়ে কোনো মতে গায়ের ওড়নাটা ঠিকঠাক করে তড়ি ঘড়ি পায়ে রুম থেকে বেরিয়ে এলো অরু। অরুকে দেখা মাত্রই নীলিমা ওর কাছে এগিয়ে এসে অবাক হয়ে শুধালো, এই তোর ঘর না ওটা? তাহলে এই ঘরে কি করিস? অরু শুষ্ক ঢোক গিলে নীলিমার দিকে চোরা চাহনি নিক্ষেপ করলো। খানিকটা ভেবে চিনতে দোনয় মানায় করে বলল, না মানে ধুলো ময়লা পড়েছিল, আজ আবার অতিথি এলো না, ওই জন্যই তো পরিষ্কার করতে এলাম মাত্র। নীলিমার কথায় অরুর দুশ্চিন্তাগ্রস্ত হাত কচলাতে কিছুটা মেকি হাসলো। ঠিক তখন নীলিমা মুখ কালো করে পুনরায় বলল, তাই বল। আমি আরো ভাবলাম আজকের দিনেও রুম আটকে কেঁদে ভাসাচ্ছিস বুঝি। আংটি বদল, সকল রিচুয়ালই শেষ হয়ে গেল, অথচ তোরা কেউ একটু আমার জন্য অপেক্ষা করলি না। আমি কি কেউই না? অরু নিজেও আবার একটু লজ্জিত হলো। ওই বা কি করতো? কৃতিকার মা দুজনে মিলে ওকে নিয়ে যা শুরু করেছে, দুজনের চোখ রাঙানি খেতে খেতেই জীবন অতিষ্ঠ অরুর। তবুও নীলিমাকে ধাতস্থ করে অসহায় কণ্ঠে অরু বলে, আসলে প্রত্যয় ভাইয়ের কাজিন অমিত ভাই
পা ভেঙে হসপিটালে ভর্তি। ওই জন্য প্রত্যয় ভাইয়ের বাবা অনুরোধ করেছেন সকল নিয়মকানুন যাতে তাড়াতাড়ি আর ঘরোয়া আয়োজনে শেষ হয়, যাতে তারা একবার হসপিটালে গিয়ে অমিত ভাইয়াকেও দেখে যেতে পারেন। নীলিমা একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কোন অমিত ভাই? তোদের বাংলা একাডেমির অমিত ভাই নয় তো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ উনি এই। অরুর কথায় আপনা আপনি হাত চলে গেল নীলিমার হতবাক মুখের উপরে। ও আড়ষ্ট গলায় বলল, হায় আল্লাহ, অমিত ভাইয়ের সাথে এটা হওয়ার ছিল? আজকে অমিতকে নিয়ে বাড়িতে ঝামেলা হয়েছে। কৃতিক হিংস্র হায়নার মতোই খেপে উঠেছিল অরুর উপরে। সময় মতো আপোষে না এলে আজকে না জানি রেগে মেগে আরও কী করে ফেলতো ওর উন্মাদ লোকটা। পুরো ব্যাপারটা আরও একবার স্মরণ করেই একটা ভয়ার্থক ঢোক গেলে অমিতের টপিকটা তৎক্ষণাৎ পাল্টে ফেললো অরু। নীলিমার দিকে তাকিয়ে সহসা হেসে বলল, চল নিচে গিয়ে ডিনার করবি, আমিও খাইনি, একসাথে খাবো। নীলিমা অরুর কথায় গুরুতর নাকচ করে বলল, যাব না, নিচে একটা বাদর দাঁড়িয়ে আছে। অরু ভ্রুকুচকে বলল, সারা ঘরে লাইট জ্বলছে, এর মাঝে বাদর কোথায় পেলি তুই? নীলিমা আঙুলের ইশারা করে ডিভানে বসে বসে রসগোল্লা চিবাতে থাকা সায়রকে দেখিয়ে বলল, ওই যে দেখ, বসে বসে রসগোল্লা খাচ্ছে, ওটাই বাদর। শুধু বাদর নয়, পাশাপাশি হনুমানও। দুই জাতির মিশ্রণ। নীলিমা সায়নের নাম মুখে নিতে না নিতেই সায়র রসগোল্লা সমেত আচমকা বিষম খেলো। অ্যালিসা ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে ওর পিঠ চাপড়াতে চাপড়াতে বলল, একটু আস্তে খাবি তো? সায়র এক ঢোক পানি পান করে অ্যালিসার দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল, হঠাৎ করে কে এত মনে করেছে আমায় বলো তো? অ্যালিসা স্ন্যাক্স চিবাতে চিবাতে ফোনের দিকে নজর দিয়ে রুষ্ট গলায় বলল, তোর ক্লায়েন্টরা ছাড়া আর কে? নীলিমার মুখ থেকে সায়রকে নিয়ে এরূপ সম্বোধন শুনে তৎক্ষণাৎ দাঁত দিয়ে জিভ কাটলো ওরও। অতপর নীলিমাকে একটু সাইডে নিয়ে গিয়ে হিসিয়ে বলল, কাকে কি বলছিস? আমেরিকাতে উনি সেলিব্রিটি। ওনার বড় বড় ছবি পোস্টার পুরো শহরের বিলবোর্ড জুড়ে থাকে, তুই জানিস? নীলিমা ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে অরুর কথায় পুরো দস্তর অনাগ্রহ প্রকাশ করে বলল, সে যাই হোক, কিন্তু এই সেলিব্রিটি বাদর তোদের বাড়িতে কি করে? আরে উনি, ওনার না মানে কৃতিক ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। কৃতিক ভাইয়ের সাথেই বাংলাদেশ বেড়াতে এসেছেন। উনি আসলে ইন্ডিয়ান। অরুর কথা শুনে নীলিমা চোখ মুখ কুচকে জড়ালো কণ্ঠে বলল, কি? তোর সে পানশুটে ভাইটা দেশে এসেছে? তুই ঠিকই বলেছিলি ওরও, ওই শালা এক নম্বরের বজ্জাত। নয়তো তার বন্ধু এমন বাদরামও কেমন করে করে? বিদেশে বসে এসব হনুমানদের সাথে মিশে মিশেই তো তোর ভাইটা গোল্লায় গেছে। নীলিমা ভাষণের মতো করে গলা উঁচিয়ে কৃতিকের 14 গোষ্ঠী উদ্ধার করার আগেই নিজের সর্বশক্তি দিয়ে ওর মুখ চিপে ধরল ওরু। তারপর থেকে টেনে হিঁচড়ে নিচে নিয়ে যেতে যেতে চেপিয়ে চিপিয়ে বলল, নীলিমার বাচ্চা রে, থাম এবার। এমনিতেই সন্ধ্যা থেকে আমার উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, এখন আবার তুই তুফান বয়ে আনিস না। প্রত্যয় আর অনুর বিয়েটা পারিবারিকভাবেই বেশ ঘটা করে আয়োজন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে পরিবারের থেকেও এক ধাপ এগিয়ে কৃতিকের বন্ধুমহল। এই বিয়ে নিয়ে তাদের উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই। যেহেতু অরু কৃতিকের বিয়েটা অনাকাঙ্ক্ষিত আর বিরলভাবে হয়েছে, সেহেতু অনুপ্রত্যয়ের বিয়েতে প্রি ওয়েডিং পার্টি থেকে শুরু করে মেহেদি, রং খেলা, হলুদ সব ধরনের আনুষ্ঠানিকতা করে তবেই বিয়ের স্বাদ পুরোপুরি আস্বাদ করবে ওরা। বিয়ের মাত্র 1 সপ্তাহ বাকি, আর সামনেই এত এত আয়োজন। সেই কথা মাথায় রেখেই ওরা সকলে রেডি সেডি হয়ে বেরিয়েছে শপিং করার উদ্দেশ্যে। ওদের এক একজনের ভাবসাব দেখে মনে হচ্ছে পুরো শপিং মলটাই আজ ওরা তুলে নিয়ে ফিরবে কৃতিককুঞ্জে। পরন্ত বিকেল, রৌদ্রতাপ কমে এসেছে কিছুটা। চারিদিকে নাতিশীতোষ গুমট হাওয়া বইছে। এর মাঝেই বাড়ির পুরাতন সদস্য ব্ল্যাক মেডিকেল ল্যাকের সামনে হাজির হয়েছে অ্যালিসা, অর্ণব, সায়র, ক্যাথলিন, অনু আর মোখলেস চাচা। প্রত্যয়দের বাড়ি থেকে সরাসরি শপিং মলে আসবে। একটু পরে অরুও হাজির হয় ওদের মাঝে। অরুকে গাড়ির নিকট এগিয়ে আসতে দেখে সায়র চোখ ছোট ছোট করে ভ্রু কুচকিয়ে বলল, আরে হিটলারের বউ, তুমি এখানে কেন? আমাদের কি যাত্রাপথে মাঝ রাস্তায় উড়িয়ে দেওয়ার শখ হয়েছে তোমার? তুমি চাচ্ছ শপিং মলে না গিয়ে আমরা সরাসরি ওপরে চলে যাই, তাই তো? সায়রের ধমক খেয়ে ঠোঁট উল্টে অনুর দিকে অসহায় দৃষ্টিতে করে তাকিয়ে অরু বলে, আপা দেখ না। অনু উদ্বিগ্ন হয়ে শুধালো, হ্যাঁ রে অরু, কৃতিক ভাইয়া কি যাবে না আমাদের সাথে? অরু বিরক্ত হয়ে রুষ্ট আওয়াজে বলল,
আশ্চর্য, তোরা সবাই এমন ভাব করছিস যেন আমি স্বয়ং জায়ান্ট কৃতিক। উনি কি করবেন না করবেন আমি কিভাবে বলবো? তাছাড়া উনি কি আমার সাথে এসব কথা শেয়ার করে? তোদের কি মনে হয়? অনু বলতে চাইলো, তাহলে জায়ান কৃত্তিকের মতো এমন অসাধু পুরুষের জন্য এত পাগল হওয়ারই বাকি ছিল। কিন্তু ও সেসব বলল না, বরং অরুর কথায় ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে দাঁড়িয়ে পড়ল চুপচাপ। ওদিকে অ্যালিসা সকলকে ডেকে বলল, হয়েছে, আর গবেষণা করতে হবে না, ওই যে জেগে আসছে। অ্যালিসার কথা শুনে ঘুরে গেটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো সকলে। দেখলো আঙ্গুলের ডগায় বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে এদিকে এগিয়ে আসছে কৃতিক। পরনে অফ হোয়াইট ফুল স্লিভ টি শার্ট আর সাথে ম্যাচিং ওভারসাইজ অফ হোয়াইট প্যান্টে তাকে আজ আদতে কাল্পনিক গ্রিক গডের মতোই সুদর্শন লাগছে। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো সেট করার জন্য মাথায় লাগিয়ে রেখেছে বাকেট হ্যাট। পরনের সব কিছু ধবধবে সাদা হলেও মুখটা কালো আর গম্ভীর হয়ে আছে কৃতিকের। গভর্নর বডির সদস্য হিসেবে জেকে গ্রুপের জয়েন করার ইচ্ছে ছিল আজকে। সেই হিসেবে গভর্নিং বডির অন্য সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের নতুন বসের জয়েনিং মিটিংয়ে। কত কত ইম্পর্টেন্ট ক্লায়েন্টদের ইনভাইট করা হয়েছিল, অথচ এই বদেরহাটি বন্ধুগুলোর জন্য অফিসিয়াল সব প্ল্যান ক্যান্সেল। কাজকর্ম ঠিককে তুলে এখন এদের সাথে না চাইতেও শপিংয়ে বেরোতে হচ্ছে কৃতিককে। কৃতিক যতক্ষণে গাড়ির কাছে এসেছে ততক্ষণে সিট ভাগাভাগি করা নিয়ে ঝগড়া লাগিয়ে দিয়েছে ওরা। অরু আর অনু দুই বোন শুকনো মুখে দাঁড়িয়ে বড়দের ঝগড়া দেখছে। অ্যালিসা অর্ণব পুরো দোস্তর যুদ্ধ লাগিয়েছে সিট নিয়ে। দেখলে কে বলবে এরা কাপল, একজন যে আরেকজনের প্রাণ ভোমরা। তাদের ঝগড়া ঝাঁটির মাঝখানে সায়র একটুখানি মাথা চুলকে পড়ল, ম্যাকলেস চাচাকে না নিলেই তো হয়। অ্যালিসা তৎক্ষণাৎ খ্যাপাটে কণ্ঠে বলল, খবরদার, মোকলেস চাচাকে আমার ভালো লেগেছে, ওনাকে আমি শপিং করিয়ে দিব। অর্ণব দাঁত খিচে পড়ল, এতই যদি চাচাকে ভালো লাগে তাহলে আমি কে? হ্যাঁ। অতঃপর মোকলেস চাচার দিকে তাকিয়ে অর্ণব কটমটিয়ে বলল, এই চাচা, আপনি জানতো আপনাকে নেওয়া হবে না, ভাগুন। মোকলেস চাচা অপ্রস্তুত হেসে বলল, মানে আমাকে ডিগ্গিতে তুলে দিলে হবে, কোনো সমস্যা নেই বাবা। তবুও আপনার শপিংয়ে যেতে হবে, তাই তো? শায়ের কথার পাছে কৃতিক এগিয়ে এসে রাশভারী আওয়াজে শুধালো, কি হয়েছে? শায়ের পেছনে ঘুরে কৃতিককে দেখতে পেয়ে বিরক্ত হয়ে বলল, জায়গা সংকট, তোর বউকে নিতে পারছি না, সরি। শায়ের কথায় কৃতিক আর চোখে অরুর দিকে তাকালো, যে এই মুহূর্তে ভীত হরিণের মতো ডাগর চোখে কৃতিকের দিকে তাকিয়ে আছে। ক্রমাগত আঙ্গুলে ওড়না পেঁচাচ্ছে। কালো মন কাছাকাছি আসা, আবেশিত আলিঙ্গনের মাঝেও দুজনের একবারও কথা হয়ে ওঠেনি। তখন আবার নীলিমার ডাকে কৃতিককে ধাক্কা মেরে চলে গিয়েছিল ওরু। সেই মুহূর্ত থেকে কৃতিক দ্বিগুণ ক্ষেপে আছে অরুর উপরে। রিজেকশন ওর একদম পছন্দ নয়। কখনই এই মেয়েকে একা পেলে সে কি করবে সেটাও নিজেও জানে না। কৃতিক সেই তখন থেকেই খ্যাপাটে বাঘের মতো দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। বিষয়টা নজরে আসতেই আড়ালে শুষ্ক ঢোক গিলল ওরু। শায়ের কৃতিকের সামনে হাত নাড়িয়ে বলল, এক্সকিউজ মি, কথা এদিকে হচ্ছে, ওদিকে না। কৃতিক গমগমে আওয়াজে বলল, ওরুকে রেখে তোরা চলে যা, আর অনু একটু পরে আসো। আমি প্রত্যয়কে বলে দিচ্ছি, ও অনুকে পিক করে নেবে। কৃতিকের কথায় ওরু আচমকা চেঁচিয়ে উঠল। কয়েক কদম পিছিয়ে গিয়ে ভয়ার্থক গলায় বলল, না আপা, আমি ওনার সাথে যাব না, আমার ভয় করছে। শায়ের ক্যাথারিনের দিকে তাকিয়ে বলল, ক্যাথ, তাহলে তুমি যাও জ্যাকের সাথে। শায়ের কথা শুনে তৎক্ষণাৎ অ্যালিসার পেছনে লুকিয়ে পড়ল ক্যাথলিন। সেবার চুল কাটার ঘটনার পর থেকেই কৃতিককে ভূতের মতো ভয় পায় ক্যাথলিন। সেই ভয়ঙ্কর রূপ দেখার পরে কৃতিকের সাথে কথা বলা তো দূরে থাক, ওর চোখের দিকে পর্যন্ত চোখ তুলে তাকানোর সাহস পায় না মেয়েটা। আর ওকে কিনা বলা হচ্ছে সেই যমরাজের সাথে পাইকে বসতে, অসম্ভব। কৃতিকের চেঁচামেচি অতিরিক্ত কথা মোটেই পছন্দ নয়। এখন এই মুহূর্তে ওদের সবাই বাঘ বিতণ্ডার মেজাজ চড়াই উঠেছে ওর। নিজের বিগ্রানো মেজাজটাকে সংবরণ করতে না পেরে সহসা ধমক দিয়ে কৃতিক বলল, কি বলেছি কানে যায়নি? ওরু, বাইকে বস রাইট নাও। এবার আর ওরা অপেক্ষা করে না, বরং কৃতিকের কথা মতো অরু আর অনুকে রেখেই তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় কৃতিককুঞ্জের কীর্তি। অনু প্রত্যয়ের জন্য অপেক্ষা করবে বলে অরুকে রেখে বাড়ির ভিতরে চলে গেল। পাঁচে শুধু অসহায়ের মতো পড়ে রইল একলা অরু। অভিহিত সন্ত্রস্ত চাহনি দেখে মনে হচ্ছে কেউ বাঘের খাঁচায় হরিণ শাবক আমানত রেখে দিয়েছে, আর সেই জীবনপণ অসহায় হরিণী শাবকখানা ও নিজেই।
কি ব্যাপার, দাঁড়িয়েছিস কেন? কৃতিকের ভরাট আওয়াজে কম্পিত হয়ে ওঠে অরুর একটুখানি তরুণ শরীর। ও মাথা উঁচিয়ে মিনমিনিয়ে বলে, আপনাকে ভয় করছে। আমি কি বাঘ না ভাল্লুক, নাকি কাছে এলে তোকে খেয়ে ফেলবো? কোনটা? কৃতিকের কথায় অরু নিশ্চুপ, নির্বিকার ওর ভঙ্গিমা। ও এমন নীরবতা দেখে কৃতিক শান্ত স্বরে বলল, আমি কিছু বলেছি অরু, তুই আসবি নাকি আমি আসবো, কোনটা? অরু তৎক্ষণাৎ বাদ সেজে দ্রুত পায়ে কৃতিকের নিকট এগিয়ে যেতে যেতে বলল, না থাক। অরু কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে ওর নরম তুলতুলে মোলায়েম হাতটাকে খপ করে নিজের শক্ত হাতে চেপে ধরল কৃতিক। ওর হাতের বাঁধন এতটাই শক্ত ছিল যে চোখ মুখ খিচিয়ে মৃদু আর্তনাদ করে উঠল অরু। আহ, লাগছে, ছাড়ুন। কৃতিক ছাড়ছে না, উল্টে অরুকে বাইকের সাথে চেপে ধরে নিজের মুখটা অরুর দিকে বাড়িয়ে দাঁত দিয়ে দাঁত পিষে কৃতিক বলে, হাউ ফাকিং ডিয়ার ইউ অরু, কাল আমাকে ধাক্কা মারার সাহস কোথায় পেলে তুই? কতবার বলেছি তোকে আমি, আমার রিজেকশন একদম পছন্দ নয়। আদর করতে চাইলে চুপচাপ সেটা করতে দেবে, চুমু খেতে চাইলে চুপচাপ সেটা খেতে দেবে, তখন আমাকে ডিস্টার্ব করার দুঃসাহস দেখাবে না। প্রথমবার গাড়িতে বসে চাচা শিখেছিলাম, এর মধ্যে ভুলে গিয়েছিস? ওরও অশ্রুসিক্ত চোখের পাতায় পলক ফেলে 2 ফোঁটা নোনা জল ছেড়ে দিয়ে আড়ষ্ট গলায় পড়ল, ছাড়ুন না, ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে তো আমার। অরুর ভেজা চোখ আর কম্পিত ঠোঁটের শিহরণ দেখে মুহূর্তেই স্বাভাবিক হয়ে উঠল কৃতিকের শক্ত চোয়াল। দু চোখের অঙ্গিস ফুটিলিঙ্গ দপ করেই নিভে গিয়ে ঘনীভূত হলো তীব্র কামনা। অরুর কেঁপে ওঠা নরম তুলতুলে ঠোঁট জোড়া চুমনীয় আকর্ষণ টানছে ওকে। এই ভীত সন্ত্রস্ত ডাগর চোখ, এই কম্পিত ঠোঁট, এই অভিমানী পান পাতার মতো স্নিগ্ধ মুখ, এই লতানো ছোট্ট শরীর, এসবের মাঝেই বারবার আটকে যায় কৃতিক। ক্রোধান্বিত মস্তিষ্কটা শান্ত নীর হয়ে যায় মুহূর্তে। তীব্র মাদকতা মিশিয়ে হৃদয়ের ঢেউ তোলে কামনার প্লাবন। মাঝে মাঝে কৃতিকের মনে হয় এ কোনো সাধারণ অষ্টাদশী নয়, বরং এ মেয়ে মায়াবিনী, জাদু করিনি, হৃদয় হরিণী, যার ছোঁয়া তো দূরে থাক, উষ্ণ চাহনিতেও জলোচ্ছ্বাসের সূত্রপাত হয় বছর 30 ম্যাচিউরিটি খ্যাত হৃদয় গহিনী। কৃতিক সেই তখন থেকে একইভাবে তাকিয়ে আছে, নিষ্প্রভ ওর চাহনি, একবার পলকও ফেলছে না। সামান্য চোখের চাহনি দিয়েই যেন অরুর সুপ্ত শরীরসত্তাকে ক্রমশ জাগ্রত করছে নির্লজ্জ লোকটা। ওর কামুক চোখের চাহনিতে বারে বারে আড়ষ্ট হয়ে যাচ্ছে অরু। ব্যাপারটা লজ্জাজনক। অরুও লজ্জা পেল ভীষণ। সহসা অন্যদিকে চোখ ঘুরিয়ে জড়তা মিশ্রিত কণ্ঠে বলল, চলুন যাওয়া যাক। অরুর কোথায় ভ্রম কেটে গেল কৃতিকের। সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ওরা এখনো এখানে দাঁড়িয়ে আছে। ব্যাপারটা বোধগম্য হতেই চিরাচরিত ফর্মে ফিরে এসে নিজের হ্যাট, মোবাইল, সিগারেট, ওয়ালেট সবকিছু অরুকে বুঝিয়ে দিয়ে হেলমেট পরে বাইকে বসে পড়ল কৃতিক। অরু নিঃসংকোচে কৃতিকের কাঁধে হাত রেখে বসে পড়ল বাইকে। অরু বসার সঙ্গে সঙ্গে কৃতিক বলে ওঠে, ধরে বস। কৃতিকের কথায় অরু এবার নিজের হাতের বাঁধন শক্ত করলো কিছুটা। পর মুহূর্তেই সাই সাই আওয়াজ তুলে কৃতিক কুঞ্জের বিশাল গেট ছাড়িয়ে বেরিয়ে পড়ল ইয়ামাহা খচিত ব্যান্ডেড বাইকটা। এই পুরো কাহিনী দোতলার বারান্দা থেকে সূক্ষ্ম নয়নে পরখ করল অরুর মামাতো ভাই রেজা। পরক্ষণেই ব্যতিব্যস্ত হাতে আঙ্গুল চালালো মোবাইলে, কাউকে মেসেজ করলো বোধ হয়। সন্ধ্যা 7:30। সোডিয়াম আর চলন্ত গাড়ির উজ্জ্বল আলোয় আলোকিত ঢাকা শহর। শপিং কমপ্লেক্সের 3 তলা জুড়ে বিশাল ক্যাফেটেরিয়া, তার একপাশে থাই লাগানো বিস্তার দেয়াল। সেখান থেকে সামান্য উঁকি দিল পাখির চোখে পুরো শহরটা দেখা যায়। রাতের শহরে লাল, নীল, সোনালি চকচকে আলো বাদ দিয়ে ঢাকা শহরে সবচেয়ে বেশি যা দেখা যায় তা হলো ট্রাফিক জ্যাম। সেই তখন থেকে পুরো শহরটা জ্যামে আটকে আছে। এক নাগাড়ে হর্ন বাজিয়ে যাচ্ছে শয়ে শয়ে গাড়ির বহর। হর্নের আওয়াজে কান ঝালাপালা হওয়ার উপক্রম। কি বিদঘুটে অনুভূতি! যদিও বা এত দূরে থেকে সেই আওয়াজ কানে ভেসে আসছে না, তবুও কোল্ড কফির স্ট্রকটাতে আঙ্গুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে দুর্বিষহ জ্যামের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে নীলিমা। নিজের মাঝে অনুভব করতে চাইছে রাস্তার মানুষগুলোর বিষাদময় তিক্ত অনুভূতিটাকে। সেই তখন থেকেই একইভাবে বাইরে তাকিয়ে আছে দেখে তিথি এবার তাকে ডেকে উঠে বলে, এই নীলিমা, তখন থেকে বাইরে তাকিয়ে আছিস, কি দেখছিস বলতো? তিথির ডাকে চোখ ঘোরালো নীলিমা। পুনরায় কোল্ড কফিতে সিপ নিয়ে বলল, কেমন আছিস বল? তোর তো খবরই নেই, বিয়ে শাদী করে ফেললি নাকি?
নীলিমার কথায় তিথি মুচকি হেসে হ্যাঁসূচক মাথা নাড়লে নীলিমা আবারও শুধায়, তা জিজু কোথায়? এবার তিথি আঙ্গুলের ইশারায় কাউকে দেখাবে তার আগেই নীলিমার চোখ গেল তিথির পিছনে এক আগন্তুকের দিকে, যে এই মুহূর্তে চিকেন ফ্রাই আর কোকের ট্রে হাতে নিয়ে এদিকে ওদিকে তাকিয়ে ফাঁকা সিট খোঁজার ভীষণ ব্যস্ত। এখানেও পাগলু? বিড়বিড়ে কথাটা বলে মেনু কার্ডের আড়ালে তাড়াহুড়ো করে মুখ লুকালো নীলিমা, যা দেখে তিথি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হুট করে এমন চোরের মতো বিয়ে করছিস কেন? নীলিমা হেসে শিয়ে পড়ল, চুপ কর, বিদেশে বাদরটা এদিকেই আসছে, একবার দেখে ফেললে বকবক করে মাথা খেয়ে ফেলবে। এক্সকিউজ মি, কে বাদর? আচমকা পুরুষালী রাশভারী আওয়াজে লাফিয়ে উঠল নীলিমা। থতমত খেয়ে মুখের সামনে মেনু কার্ডটা সরাতেই দৃষ্টি স্থাপন হলো সায়রের কুচকানো ভ্রুর ভাঁজে। সায়র নীলিমার পাশেই বসেছে, তার দরুন মেনু কার্ডটা সরাতেই চকিতে পেছনে সরে গেল নীলিমা। কোনো মতে নিজের ভয়টাকে আড়াল করে চোখ মুখে মিথ্যে আত্মবিশ্বাস ধরে রেখে তেতো গলায় নীলিমা বলল, আপনি এখানে কি করছেন? এটা আমার সিট, চোখে দেখতে পাচ্ছেন না? সায়র এগিয়ে গিয়ে নীলিমার কফিতে একটা সিপ দিয়ে বলল, দেখো দেখি কোথায় লেখা আছে এটা তোমার সিট? আমি যতদূর জানি সিটটা ক্যাফের কর্তৃপক্ষের এবং এটা সকল কাস্টমারের জন্য বরাদ্দ। মানুষের জিনিসকে নিজের বলা বন্ধ করো লোভী মেয়ে। কতদিন না অন্যের জামাইকে দেখিয়ে বলো, কোনোদিন না অন্যের জামাইকে দেখিয়ে বলো এই জামাই আমার। তিলকে তাল আর ককে কলকাতা বানিয়ে ফেলবার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে সায়রের মাঝে, সেটা বেশ ভালো করেই টের পেল নীলিমা। তাই আপাতত কিছু না বলে অগত্যই চুমুক দিল কফিতে। সায়র কুঞ্চিত কিঞ্চিত বাঁকা হেসে বলল, হাউ ইজ ইট? মানে? সায়র কফির ট্রেটাকে ইশারা করে বলল, আমার লিপস টেস্ট। নীলিমা এতক্ষণে মাথায় ঘুরল, একটু আগে এই একই স্ট্র দিয়ে সায়র ওর কফি পান করেছে, আবার এখনো নিজেও করলো। ব্যাপারটা বোধগম্য হতেই টিস্যু দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে নীলিমা নাক মুখ কুচকে পড়ল, অসভ্য লোক, কি চান আপনি? আপাতত এই চুমুক কফি নিয়ে সেটাকে কুলকুচি করে সরাসরি তোমার মুখে পুরে দিতে চাই। সায়রের এমন বিদ্ঘুটে কথায় গা গুলিয়ে এলো নীলিমার। ও অনেকটা বিরক্ত হয়ে বলল, আপনি আসলে একটা পাগল, পচা বাসি নষ্ট উৎকৃষ্ট সব আপনি। প্রত্যুত্তরে সায়র আরও গা গুলানোর কিছু কথা ছুড়বে, তার আগেই নীলিমার নাম ধরে ডেকে ওঠে অরু। নীলিমা পেছনে চেয়ে অরুকে দেখে আশ্চর্য কণ্ঠে বলে, অরু তুই? অরু এগিয়ে এসে সহসা হেসে বলে, আমাদের বিয়ের শপিংয়ে এসেছি, তুই কি? বাকি কথা বাড়ানোর আগেই ওর সাথে চোখাচোখি হলো তিথির। তিথি অরুকে দেখে সংকোচ কিংবা অপরাধ বোধ করা তো দূরে থাক, উল্টে একটা গা জ্বালানো হাসি দিয়ে বলল, তাহলে শেষমেশ ফিরে এলি আমেরিকা থেকে। তোকে আগেই বলেছিলাম নিখিল ভাইয়ের পেছনে পেছনে পড়ে থাকা বন্ধ কর। তোকে 2 পয়সা পাত্তা দেবে না নিখিল ভাইয়ার মতো মানুষ। শুধু শুধু এতগুলো দিন ধরে মিথ্যে আশা নিয়ে বেঁচে আছিস। হাউ সেম। নীলিমা তৎক্ষণাৎ তিথিকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, থামবি তুই তিথি, অরুর মনটা এমনিতেই ভালো যাচ্ছে না। ওরু এবার মুখ খুলল, তিথির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, তোকে কে বলেছে আমি মিথ্যা আশায় বেঁচে আছি? আমাকে দেখে কোন দিক দিয়ে তোর অসুখী মনে হচ্ছে? তিথি তাচ্ছিল্য করে হেসে বলল, দেখতেই তো পাচ্ছি শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিস। আমি কিছু বুঝি না ভেবেছিস? ওদের তর্কের ফাঁকে বাম হাত ঢুকিয়ে অরুর দিকে ঘুরে আশ্চর্য স্বরে সায়র শুধালো, জ্যাকের মতো আস্ত একটা প্যারা জীবনে উপস্থিত থাকতে তুমি আবার কার জন্য শুকিয়ে গেলে এলোকেশি? সায়রের অদ্ভুত কথা শুনে আহাম্মক বনে গেল, ফ্যালফ্যালিয়ে তাকিয়ে রইল অরু। প্রস্তুতি নিচ্ছে নতুন উদ্যমে তিথিকে কিছু বলার। ঠিক সেই সময়ে সবার আকর্ষণ কেড়ে নিয়ে বয়োজ্যেষ্ঠ একজন ওদের মাঝে চলে এসে তিথির কাঁধে নিঃসংকোচে হাত রেখে বলল, লোকটা স্মার্ট, বেশভূষা দেখেই বোঝা যাচ্ছে বেশ ধর্নাঢ্যশালী ব্যক্তি হবে হয়তো, তবে বয়সে ওদের চেয়ে চোখ বুঝে কয়েক গুণ বড় তো হবে। সায়র লোকটাকে দেখে জোরপূর্বক হেসে বলল, কে আপনি দাদু? তিথি তৎক্ষণাৎ লোকটার বেড়ে ওঠা ভুঁড়িতে আবেশিত হাতে ছুঁয়ে একগাল হেসে বলল, মিট মাই বিলোভড হাজব্যান্ড খন্দকার মোস্তাক আহমেদ। তিথির কথায় ওরা সবাই মুখ টিপে হাসি সংবরণ করলো। সায়র তো কুলিয়ে উঠল না পেরে মিনমিনিয়ে বলেই ফেলল, এই দাদু আবার হাজবেন্ড হয় কিভাবে? দেখে তো মনে হচ্ছে সারাদিন হাঁচি কাশিতেই দিন শেষ হয়ে যায় ওনার। তাহলে বউ সামলাই কখন?
সায়ান নীলিমার পাশে বসা ছিল বিধায় নীলিমা ওর উড়ুতে চিমটি কেটে সাহসা থামিয়ে দিয়ে বলল, চুপ করুন, অন্যের অনুভূতিকে সম্মান করতে শিখুন। নীলিমার শেষ কথাটা সায়ানের হৃদয়ে গিয়ে লাগলো। আসলে মেয়েটাকে যতটা রাগী আর বেয়ারা মনে হয় ততটা নয়, মনটা ভালো আছে। ওরও এখনও তিথি আর তার দাদু বয়ফ্রেন্ড ওরফে হাজবেন্ডের গদগদ প্রেম দেখে সার্কাস দেখার মতোই হাঁ করে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে, ইস, এই দাদুটাও কি রোম্যান্টিক, অথচ আমার বরকে দেখো সারাদিন মেজাজ আর মেজাজ। এমন করে একটু লোকের সামনে গদগদ ভালোবাসা দেখালে কি হয়? তিথি আর বিলবোর্ড হাজবেন্ডের থেকে চোখ সরিয়ে ওরকে উদ্দেশ্য করে বলল, এখনো সময় আছে, এরকম একজন দেখে বিয়ে করে নে, পুরো লাইফ আরামসে পায়ের ওপর পা তুলে কেটে যাবে। তিথির কথার মাঝপথেই আটকে গেল যখন চমৎকার এক পুরুষালী কণ্ঠে পেছন থেকে খুব অধিকারে নিয়ে ওরকে ডেকে উঠল কেউ। মিসেস অরোরা সায়ান। এতে হঠাৎ করে পুরো নাম ধরে ডেকে ওঠায় ওরও হকচকিয়ে ঘাড় ঘুরিয়ে বলল, এই তো আমি। চলতি ক্লাইম্যাক্সে আরও খানিকটা আকর্ষণ ঢেলে দিতে সবার মাঝে এসে দাঁড়ালো কৃতিক। সুদর্শন কৃতিককে দেখে আকস্মাৎ চিকচিক করে উঠল তিথির চোখ দুরা। ও তবদা থেকে কিছুটা লাজুক হেসে শুধালো, আপনি কে ভাইয়া? কৃতিক বাহুর মাঝে ওরুকে নিয়ে বলল, হার বিলাভেড হাজব্যান্ড জায়ান কৃতিক চৌধুরী। ওরুর স্বামী। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই চুপসে একটুখানি হয়ে গেল তিথির মুখ। ও পুনরায় অবিশ্বাসের সুরে বলল, কৃতিকগঞ্জের মালিক জায়ান কৃতিক চৌধুরী? তিথির সম্বোধনে কৃতিক ওরুর দিকে তাকিয়ে সাহসা হাসল, যার অর্থ হ্যাঁ। এই মুহূর্তে তিথির থমথমে মুখখানা দেখে মনে হচ্ছে কেউ কয়েকশো অপমানের চপেটাঘাত লাল করে দিয়েছে ওর মুখটা। নীলিমা হতবাক হয়ে ওরকে একটু দৌড়ে নিয়ে গিয়ে বলল, জায়ান কৃতিক চৌধুরী না তো সৎ ভাই? ওরও হ্যাঁসে চোখ মাথা নাড়ল। তাহলে হাজবেন্ড কি করে হলো? ওরও নির্বিকার ভঙ্গিতে বলল, বিয়ে করেছে তাই হাজবেন্ড হয়েছে। নীলিমা হাসফাস করতে করতে বলল, আমি না কিছু মিলাতে পারছি না ওরু। তুই তো সেদিনও নিখিল ভাইয়ের জন্য কান্নাকাটি করলি, তাকে ছাড়া নাকি তুই আর কাউকে তোর জীবনে ভাবতে পারিস না। তাহলে হঠাৎ? ওর ঠোঁট উল্টে ভ্রুকুচকে বলল, তোকে কে বলল আমি নিখিল ভাইয়ের জন্য কেঁদেছি? আমি তো ওনার জন্য কাঁদছিলাম। ওর চোখ দিয়ে ইশারা করে দেখালো কৃতিককে। নীলিমা হতভম্ব কণ্ঠে বলল, কি, তুই ওনার জন্য কাঁদছিলি? ওর ঠোঁট ফুলিয়ে হ্যাঁসে চোখ মাথা নাড়িয়ে নীলিমার পুনরায় বলে, উনি কেন তোকে হঠাৎ বিয়ে করতে গেল? আর তুই বা কি করে? না মানে আসলে কি বলতো, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা ওরু, উনি কি আসলে তোকে নিজ ইচ্ছাতে বিয়ে করেছে? না মানে উনি কি তোর সত্যিকারের আপন স্বামী? তো ওর নাসূচক মাথা নাড়িয়ে কৃতিকের দিকে অভিমানী চোখে তাকিয়ে বলল, নিজ ইচ্ছেতে নয় বরং জোর করে বিয়ে করেছে, নির্দয় পাষাণ লোক একটা। ওর কথা শুনে নীলিমা হাঁ হয়ে গেল। হতবিম্ব হয়ে কণ্ঠে বলল, কি বলিস? ওনার মতো মানুষ তোর মতো পুচকো মেয়েকে জোর করে বিয়ে করে নিল? আমি সত্যিই এখন কনফিউজড। ওরু, কি এমন আছে তোর মাঝে? ওরা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, জানি না, ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা তুই ওনাকে ভালোবাসিস? নীলিমার কথায় ওরু তাকায় কৃতিকের দিকে, যে এই মুহূর্তে সায়রার অর্ণবের সাথে কফিতে মন দিয়েছে। ওরু এভাবে তাকিয়ে আছে দেখে হুট করে চোখাচোখি হয়ে গেল দুজনের। ওরু তৎক্ষণাৎ চোখ নামিয়ে মুচকে হেসে হ্যাঁচে চোখ মাথা নাড়ল। নীলিমা কৌতূহল বশত শুধালো, আর উনি? ওরু জবাব দেয়, উনি কখনো মুখে ভালোবাসি বলেন না, তবে ওনার মহাসমুদ্রের মতো গভীর ভালোবাসা স্পষ্ট উপলব্ধি করি আমি। যে ভালোবাসার অতলে যাওয়ার সাধ্যি আমার নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসায় নিরন্তর সাঁতার কেটে বেড়ানোর অদম্য ইচ্ছে। আমি বুঝতে পারি উনি আমার জন্য ঠিক কতটা উন্মাদ। ওনার পাগলের মতো ভালোবাসা, এতগুলো বছরের অপেক্ষা, সবার আড়ালে দিনের পর দিন আমাকে ছায়ার মতো আগলে রাখা, আমার কষ্টে নিজেকে ভেঙে চুরে ফেলার মতো যন্ত্রণাদায়ক কাজগুলো আমাকে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছে নীলিমা। আর যখন সত্যি সত্যি প্রেমে পড়ে গেলাম, তখন আমিও বুঝলাম সত্যিকারের প্রেমে পড়লে ঠিক কতটা পুড়তে হয়, কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। আমি সবটা সহ্য করেছি, ওই জন্যই হয়তো এখন এই মুহূর্তে উনি আমার কাছেই রয়েছেন। এখনের এই জায়ান কৃতিক আর একান্তই গোপনীয় আমার জায়ান কৃতিকের মাঝে রাত দিন ফারাক। ওনার না বলা গোপন ভালোবাসায় এতটাই অবিষ্ট আমি যে আর কারোর হাজারবার উচ্চারিত ভালোবাসায়ও এখন আর পোষাবে না আমার নীলিমা।
সত্যিই পোষাবে না। এক নাগারে কথাগুলো শেষ করে আবারও কৃতিকের পানে দৃষ্টি নিক্ষেপ করে অরু, যে এই মুহূর্তে গভীর মনোযোগে ফোন স্ক্রল করছে। আবার মাঝে মাঝে অরুর দিকে তাকিয়ে দক্ষ অভিভাবকের ন্যায় পর্যবেক্ষণ করছে অরুর গতিবিধি। আরে কোথায় নিয়ে যাচ্ছেন? সবাই তো অন্যদিকে যাচ্ছে। শপিং শেষ করে বাড়ি যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ বাইকের টার্ন অন্যদিকে ঘোরানোর সঙ্গে সঙ্গে এক প্রকার চেঁচিয়ে উঠল অরু। ওর কথার পাছে কৃতিক গম্ভীর গলায় বলল, সো হোয়াট? সো হোয়াট মানে? এত রাত হয়ে গিয়েছে, বাড়ি যাব না? আমি তো এখানে, তাহলে বাড়ি যাওয়ার তো তারা কিসের তোর? কে আছে বাড়িতে? মুখ কালো করে বলল, সবাই আমাদের রেখে চলে যাচ্ছে, তাই আর কি। কৃতিক অরুকে থামিয়ে দিয়ে স্পিডোমিটারের গতিবেগ বাড়িয়ে দিয়ে বলল, সবার কথা বাদ, ফোকাস অন মে। আমি যদি না ফেরার দেশে নিয়ে যাই তবে তুই সেখানে যাবি, ইভেন উইদাউট এনি ফাকিং কোয়েশ্চেন। এখন ধরে বস। অরু বলল, ধরলাম তো। কৃতিক তির্যক কণ্ঠে বলল, আরো শক্ত করে ধর, আমার হচ্ছে না, তোকে ফিল করতে পারছি না। কৃতিকের কথায় অরু লজ্জায় ঠোঁট কামড়ে ধরে, পরক্ষণেই মাথা এলিয়ে দেয় কৃতিকের কাঁধের উপরে। কৃতিক রাইড করতে করতেই মৃদু হেসে বলল, নাও পারফেক্ট বেবি। ওদিকে রাস্তা ছেড়ে বেরাস্তায় মোড় নেওয়ার সঙ্গে সঙ্গে গাড়িতে বসেই চেঁচিয়ে উঠল সায়র। আরে ওইদিকে কই যাচ্ছিস তোরা? রাস্তা তো এদিকে। কৃতিক জবাব দেয় না। সায়রের দিকে তাকিয়ে একটু ভাব নিয়ে হেলমেটের গ্লাসটা টান মেরে নামিয়ে দিয়ে ওদের থেকে দ্বিগুণ গতিতে বাইক নিয়ে হারিয়ে যায় রাস্তার অদূরে। ওর যখন বাইক থেকে নামলো তখন দেখতে পেল এটা এয়ারপোর্ট গেট। কৃতিক অরুর হাত ধরে নিয়ে গিয়ে ওকে একটা সেফ জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, বেবি ওয়েট কর, আমি আসছি। অরু তৎক্ষণাৎ দু হাতে কৃতিকের বলিষ্ঠ হাতটা টেনে ধরে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এয়ারপোর্টের মধ্যে কোথায় যাচ্ছেন আপনি? আমায় রেখে কোথায় চলে যাবেন? সত্যি করে বলুন। কৃতিক মৃদু হেসে অরুর দিকে সামান্য ঝুঁকে হেসকে টোনে বলল, তোকে ছেড়ে কোথায় যাবো আমি? এই যে যাচ্ছেন। কৃতিক অরুকে আশ্বস্ত করে বলল, 2 মিনিটে ফিরে আসছে, ওকে? অরু হ্যাঁ সূচক মাথা নাড়লে ওর হাতে হেলমেটটা ধরিয়ে দিয়ে ভেতরে চলে যায় কৃতিক। তারপরে যখন ফিরে আসে তখন কৃতিককে দেখে উৎকণ্ঠায় বড় বড় হয়ে যায় অরুর চোখ দুটো। আপনা আপনি ফাঁকা হয়ে যায় ওষ্ঠধর। চোখ দুটোতে বরাবরই পলক ছেড়েও নিজেকে বিশ্বাস করাতে পারছে না অরু। তাই কৃতিকের হাতের দিকে তাকিয়ে অস্ফুটেই অরু বলে ওঠে, ডোরা। কৃতিক ডোরার বাস্কেটটা অরুর হাতে তুলে দিল। অরু সহসাই বাস্কেট খুলে ডোরাকে কোলে নিয়ে বলল, আপনি সত্যিই ডোরাকে আমেরিকা থেকে বাংলাদেশ নিয়ে এসেছেন? কৃতিক পুনরায় হেলমেট পরতে পরতে বলে, ডোরা অ্যাডাপ্টেড ছিল না, তাই ফর্মালিটিস পালন করতে দেরি হয়ে গেল, নয়তো আমার সাথেই নিয়ে আসতাম। অরু ডোরার গলায় আদরে আঙ্গুল বোলাতে বোলাতেই বলল, কার নামে অ্যাডাপ্ট করলেন? কৃতিক অরুকে হেলমেট পরিয়ে দিয়ে বলল, দুজনের মহামান্য পিতা মিস্টার জায়ান কৃতিক চৌধুরী আর মহোদয়া মাতা মিসেস অরোরা জায়ান। কৃতিকের কথায় ফিক করে হেসে দিয়ে ডোরাকে নিয়ে বাইকে উঠে বসলো অরু। কিছু দূর গিয়ে একটা ফাঁকা রাস্তায় ব্রেক কষল কৃতিক। ঘড়ির কাঁটা তখন 12টার ঘর ছুঁই ছুঁই। চারিদিকে নিস্তব্ধ আর শুনশান। পুরোপুরি নিস্তব্ধতার মাঝে কর্ণকুহরে এসে বাড়ি খাচ্ছে ঝিঝি পোকার অক্লান্ত আওয়াজ। এমন একটা জায়গায় এত রাতে বাইক থামানোর দরুন উদ্বিগ্ন হয়ে প্রশ্ন ছুড়ল অরু। বলল, কিছু হয়েছে? কৃতিক বাইক স্টার্ট করিয়ে বলল, কিছু হয়নি, নাম এক্ষুনি। অরু নেমে দাঁড়ালো পুনরায়। অতঃপর হয়ে শুনল, কি হয়েছে? রাগ করেছেন? কৃতিক জবাব না দিয়ে নিজে বাইকে হেলান দিয়ে অরুকে টান মেরে নিজের কাছে নিয়ে এলো। কৃতিকের কর্মকাণ্ডে অরু বিস্ময়ে হতভাগ ও আশ্চর্য বনে গিয়ে বলল, কি করছেন? কৃতিক একটানে অরুর চুলের গার্ডারটা খুলে ওর চুলগুলোকে বাঁধন হারা করে দেয়। অতঃপর হিসিয়ে বলে, দেনাপনা শোধ করছে, যেটা এয়ারপোর্ট বসে করতাম তো ডোরাই কিনে দিয়েছে। এবার আমি যা চাইবো সেটা তুই আমাকে দিবি। অরু কৃতিকের বাঁধনের মধ্যে থেকেই কাইকুই করে বলে ওঠে, ছাড়ুন, এটা মাঝ রাস্তা। চুপচাপ আমার কাজ করতে দে, নয়তো সারা রাতও ছাড় পাবি না। অরু গলা খাদে নামিয়ে বলল, কি করবেন আপনি? কৃতিক অরুকে আরো কিছুটা নিজের দিকে টেনে নিয়ে এসে বলল, আগে আমাকে তুমি করে বল, তারপর বলছি। অরু চোখ মুখ কুঁচকে বলল, পারবো না। জাস্ট সে তুমি। কৃতিকের কড়া আদেশ। তারপরে মাঝ রাস্তায় এভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অগত্যায় উপান্তর না পেয়ে অরু বলে ওঠে, তুমি? কৃতিক পুনরায় বলে, আবার বল। অরু কাবা স্বরে বলল, তুমি। কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল, বারবার বল হার্টবিট। তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যায় আমি। যখন আমি খুব রেগে যাব
তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। কৃতিকের ভালোবাসায় কাতর ওরু, পা দুটো ভেঙে আসছে। কোনো মতে কৃতিকের উপরে নিজের শরীরের ভার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ও। কিন্তু কৃতিকের বোধ হয় সেটাও সহ্য হলো না। ও তৎক্ষণাৎ ঘুরে গিয়ে ওরুকে তুলে বাইকের সিটে বসিয়ে দিল। তড়িৎ বেগে নিজের অধর ডুবিয়ে দিল ওরুর নরম তুলে তুলে ওষ্ঠধরের ফাঁকে। কৃতিকের হঠাৎ পদক্ষেপে কেঁপে উঠল ওরু। চুপসানো শরীরটাকে একটু স্বস্তি দিতে শক্ত হাতে খামচে ধরল পুরুষালী চওড়া বুকে লেপটে থাকা টি শার্টখানা। রাত বাড়ছে, সেই সাথে চুম্বনের গভীরতা। তীব্র আলিঙ্গনের সাথে তাল মিলিয়ে ক্রমশ দলিত মলিত হচ্ছে অষ্টাদশের ফিনফিনে কোমল ওষ্ঠাধর। আবেশিত নয়নে নয়ন এঁটে রাখা, মাতাল করা এই নির্ভীক বেপরোয়া পুরুষটি কেবল জানে এই গভীরতার শেষ কোথায়। নিশীথ রাতের গাড়ি ঘোড়ার চাপ কমে এসেছে কিছুটা। পুরান ঢাকার অলিগলিতে এখন কেবলই দোকানের শাটার টানার ঝনঝন আওয়াজ। ফুটপাতগুলো মানব শূন্য। পথচারী যারা আছেন তারাও দ্রুত পথচারণ করে বাড়ি ফেরার পায়তারা করছেন। কৃতিকের বন্ধুমহল কেনাকাটা শেষ করে বাড়িতে ফিরলেও অনুয়ার প্রত্যয়ের বাড়ির বড়দের জন্য উপহার সামগ্রী কিনতে কিনতে সন্ধ্যা গড়িয়ে মাঝরাতে গিয়ে ঠেকেছে। আজ বহুদিন বাদে আবারও ওরা হাতে হাত ধরে বাবল টিতে সিপ নিয়েছে। আমেরিকাতে বসে দুইজন দুটো জারে টি পান করলেও এখন সময় ভিন্ন। অতএব প্রত্যয়ের ঘোর আপত্তি আলাদা করে বাবল টি নেওয়া। ও যদি খায় তবে অনুটা থেকেই খাবে। অনু আর বাদশাধিনী কোনো রূপে বাকবিতণ্ডা ছাড়াই প্রত্যয়ের সাথে ভাগাভাগি করেছে নিজের পছন্দের বাবল টি। এরপর দুজনে হাতে হাত ধরে হাতের ঝিলে বসে একটা প্রাণোচ্ছল সুন্দর সন্ধ্যা পার করে মাত্রই বাড়ির গলিতে প্রবেশ করল ওরা। প্রত্যয় মনোযোগী ভঙ্গিতে ড্রাইভ করছে আর অনু কেনাকাটার লিস্টগুলো আরও একবার মিলিয়ে নিচ্ছে। আজমেরি শেখ অসুস্থ মানুষ, তার উপরে কোম্পানির চেয়ারম্যান। এত কিছু সামলানোর পরে কেনাকাটা কিংবা বাড়তি ঝামেলার চাপ মায়ের উপরে পড়ুক এটা মোটেই চায় না অনু। এই জন্যই আজ নিজের বিয়ের শপিং ও নিজেই করতে এসেছে। এছাড়া কৃতিকের বন্ধুরা সবাই যথেষ্ট দায়িত্ব পালন করেছে। দায়িত্ব নিয়ে অনু আর প্রত্যয়ের বিয়ের জন্য সকল কেনাকাটা করেছে তারাই। এমনকি বাড়ির পুরাতন কেয়ারটেকার মোকলেস চাচাকে পর্যন্ত নিয়ে এসেছে, যাতে টুকিটাকি কোনো কিছু বাদ না পড়ে। এসবের পেছনে অবশ্য অ্যালিসার অবদান সর্বাগ্রে। মেয়েটা আসলেই সব দিকেই পটু। কি না জানে সে ক্যারাটে, বক্সিং, মেকআপ, পোকার প্লে, রান্নাবান্না, ঘর গোছানো, অর্ণবের প্রফেশনাল কাজে সাহায্য করা, এখন আবার কর্পোরেট সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে। হয়তো কনফার্ম হয়েও যাবে খুব শীঘ্রই। এত গুণসম্পন্ন মেয়ে অ্যালিসাকে বিশ্লেষণ করলে এক কথায় কি বলা যায়? উনি একটু ভাবে, পরক্ষণেই মনে মনে আওড়ায়, মেবি মিস্টার পারফেক্টের ফিমেল ভার্সনই হলো অ্যালিসা। এসে পড়েছি। প্রত্যয়ের কথায় ভাবনার সুতো ছিল অনুর। ও চোখ উঁচিয়ে দেখল গাড়িটা কৃতিককুঞ্জের সামনেই দাঁড়িয়েছে। প্রত্যয় অনুর দিকে তাকিয়ে বলল, পেছনের ব্যাগগুলো মোকলেস চাচা নিয়ে যাবে, তুমি একাই চলে যাও। প্রত্যয়ের কথায় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সহসা নেমে গিয়ে বাড়ির দিকে হাঁটা দিল অনু। ঠিক তখনই পিছন থেকে প্রত্যয় বলে, এই যে বউ। নতুন সম্বোধন, সেই সাথে চমকপ্রবল শিহরণ। অনু থমকালো, অতঃপর ঘাড় ঘুরিয়ে প্রত্যয় শুধালো, কিছু বলবেন? প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে একটা 2x2 ইঞ্চি সাইজের চৌকো বক্স অনুর দিকে এগিয়ে দিল। জিনিসটা কি বুঝতে না পেরে অনু ইতস্ত বোধ করেই বলল, কি আছে এতে? প্রত্যয় অনুর হাতে বক্সটা ধরিয়ে দিয়ে বলল, তোমার স্বপ্ন, তবে এটা এখন খোলা যাবে না, আমাদের বিয়ের পরে খুলবে। এখন এটাকে নিয়ে সুন্দর করে আলমারিতে তুলে রাখবে, সাবধান বুলো যাতে হারিয়ে না যায়। প্রত্যয় এমনভাবে সতর্কবাণী প্রয়োগ করছে যে নিজের কৌতূহল দমাতেই হিমশিম খেতে হচ্ছে অনুর। দুষ্ট মনটাকে বারবার লাফিয়ে উঠতেই বলছে, এক্ষুনি খুলে ফেল, দেখে নে এইটুকুনি বক্সের ভেতর কি এমন স্বপ্ন জমা রেখেছে প্রত্যয়। পরক্ষণেই ভদ্র সভ্য সংযমী মনটা হাত গুটিয়ে বলে ওঠে, মোটেই না, উনি যেহেতু বলেছেন বিয়ের পর খুলতে, তাহলে সেটাই হবে। এই কদিনের জন্য সানন্দে ধৈর্য ধরবো আমি। অনু বক্সের উপরিভাগ হাত দিয়ে স্পর্শ করতে করতেই অন্দরমহলে প্রবেশ করে।
পুরোপুরি মনোযোগ ওই ছোট্ট বক্সের দিকে নিবদ্ধ থাকায় সামনে এগোতে গিয়ে হুট করেই কারো শক্ত বাহুতে ধাক্কা খেয়ে 2 কদম পিছিয়ে গেল অনু। ধাক্কার জোরটা বেশ ভালোই ছিল। এমত অবস্থায় প্রচণ্ড ব্যথায় চোখ খিচিয়ে সামনে দৃষ্টিপাত করলো অনু। দেখলো ওর থেকে কয়েক সেন্টিমিটার দূরত্বে দাঁড়িয়ে রাগে ফুঁসছে রেজা। রেজা কি তাহলে হসপিটাল থেকে বাড়িতে না গিয়ে সোজা কৃতিকগঞ্জে ফিরল? কিন্তু কেন? এবারে ছোট সাহেবের হাতে মার খেয়ে আবার এই বাড়িতেই ফিরেছে বিষয়টা বোধগম্য হতেই বিষয় জড়িয়ে কণ্ঠে অনু বলে ওঠে, রেজা ভাই আপনি? রেজা কাটকট গলায় আবার জবাব দিল তৎক্ষণাৎ, তোমার সৎ ভাই আমাদের তোমার বিয়ে খেতে আমন্ত্রণ জানিয়েছে অনু। যে অনুকে সেই ছোট্টবেলা থেকে বিয়ে করার স্বপ্ন দেখে এসেছি, সেই অনুর বিয়ে খেতে, ভাবতে পারছো? অনুর মুখ চুপসে গেল। কিছুটা শান্ত গলায় বলল, দেখুন রেজা ভাই, আপনাকে ভাই ব্যথিত অন্য কোনো নজরে কখনোই দেখিনি না। আপনার সাথে আমার কোনো কালে সহজ কথোপকথন হয়েছে, তাহলে দিবা স্বপ্নটা দেখলেন কোথা থেকে? আর বাকি রইল বিয়ের কথা, ওটা আপনার মাই সারা জীবন আপনার মস্তিষ্কে ব্যাকটেরিয়ার মতো প্রয়োগ করেছে, যার ফলস্বরূপ আপনি আমাকে নিয়ে দিবা স্বপ্ন দেখতে এসেছেন। অনু শান্ত গলায় বলা তিরস্কার রেজার কপালে ক্রূর ভাঁজ প্রতিস্থাপিত হলো। ও রুষ্ট কণ্ঠে বলল, জায়ান কৃতিকের আশকারা এত কিছু বলছো তো, আজকে দেখো জায়ান কৃতিকের কি হাল হয়। সাথে অবশ্য তোমার বোনটাও ফাঁসবে। কাল সকালের মধ্যে জায়ান কৃতিকের মান সম্মান যদি আমি ধুলোয় বিষিয়ে না দিয়েছি, তবে আমার নামও রেজা নয়। রেজার কথায় অনু তাতস্কিত হলো না, উল্টে গলার জোর বাড়িয়ে বলল, প্রথমত আপনার মাই বিয়েতে মত না দিলে অন্য কারো আশকারায় আমার কিছু যায় আসতো না রেজা ভাই। আপনার ফুপি সরাসরি বিয়েটা দিচ্ছেন, তাই আশকারা তো একটু পাবই বলুন। আর জায়ান কৃতিকের সম্মানের কথা বলছেন, সে তো সমাজেরই পরোয়া করে না। সম্মান তো ধূরসাই, উল্টো তার পেছনে কলকাঠি নেড়ে আপনি কতটা সেফ থাকবেন সেটা নিয়েই আমি আপাতত দুশ্চিন্তাগ্রস্ত। রেজা অনুর দিকে 2 কদম এগিয়ে এসে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমার হাত ঠিক কতটা লম্বা তা তো তুমি কল্পনা করতে পারবে না অনু। তোমাকে আমি দেখে নেব। কাল প্রেসের লোকেরা এসে যখন বাড়ি ভর্তি করে ফেলবে, একই প্রশ্ন মাথা খারাপ করে দিবে যে আজমেরি শেখ আদতে কোনো স্বার্থ হাসিলের জন্য নিজেরই সৎ ছেলের সাথে মেয়ের বিয়ে দিলেন, নিজের স্বামীর পদবি নিজের মেয়ের গায়েও এঁটে দিলেন। তখন দেখবো তোমার ওপেন হার্ট সার্জারি ফেরত মা আর তোমার বিয়ে দুটোরই কি হাল হয়। দেখা যাবে মান সম্মানের ভয়ে তোমার বিলেত ফেরত স্বামী আর তার পরিবার বিয়েটাই ভেঙে দিল। তখন তোমার মা মান সম্মান বাঁচাতে আবারও আমার মায়ের হাত পা ধরে তোমাকে আমার ঘাড়ে ঘষিয়ে দিতে উদ্যত হবেন। মার্ক মাই ওয়ার্ড অন্যান্য শেখ। রেজার এতগুলো কথায় থমথম হয়ে গেল অনুর জোয়াল। রাগের রক্তিম বর্ণ ধারণ করেছে ওর সমগ্র মুখশ্রী। এক্ষুনি রেজার গালে চড় না বসালে খুব বড় অন্যায় হয়ে যাবে। সেই অন্যায়ের ভাগিদার হতে চায় না অনু। তার ফলস্বরূপ কয়েক পা এগিয়ে গিয়েই খ্যাপাটে বাঘিনীর মতো রেজার গালে শক্ত চপাটা ঘাত বসাতে উদ্যত হলো অনু। তবে চড়টা আর বসাতে পারল না। তার আগেই শিকার ছিনিয়ে নেওয়ার মতো ঝড়ের বেগে অনুর সামনে থেকে রেজার কলার ধরে ওকে ছিনিয়ে নিয়ে গেল কৃতিক। অনু ভরকাল, মাথার মধ্যে টকবগিয়ে বেড়ে ওঠা ক্রোধটা মুহূর্তেই বিষয়ে পরিণত হলো। ও ঘাড় ঘুরিয়ে সাইডে তাকাতেই দেখতে পেল রেজাকে মেঝেতে ফেলে ওর বুকের উপরে হাঁটু গেড়ে বসে এলোপাথারি ঘুষি দিয়ে যাচ্ছে কৃতিক। ক্রোধান্বিত প্রতিটি ঘুষি আছড়ে পড়ছে রেজার চোখে মুখে। এভাবে ক্রমাগত এলোপাথারি মারের তোপে এক দণ্ড শ্বাস ফেলতে না পেরে রেজা, অথচ কৃতিক থামার নামই তো নিচ্ছে না। উল্টে মারের সাথে সাথে চোয়াল শক্ত করে অস্ত্রাব্য গালিতে পিষ্ট করছে রেজাকে। কৃতিকের কর্মকাণ্ড একটা শুষ্ক ঢোক গিলে ভয়ার্থক চোখে অরুর দিকে চাইল অনু। দেখল অরুর এক হাতে গজের ব্যান্ডেজ পাকানোর, অন্য হাতে ডোরার বাস্কেট। ও নিজেও কৃতিকের এমন রাগ দেখে থরথরিয়ে কাঁপছে। কিন্তু এখন তো কাঁপাকাঁপির সময় নয়, কৃতিককে থামাতে হবে, নয়তো রেজাকে আজ মেরেই ফেলবে লোকটা। ব্যাপারটা বোধগম্য হতেই ওরও ছুটে গিয়ে কৃতিকের হাত টেনে ধরল। তবুও থামছে না কৃতিক। ওরও পারছে না কৃতিকের পুরুষালী শক্তির সাথে কুলিয়ে উঠতে। তাও জোর জবরদস্তি করে কোনো রূপে রেজার বুকের উপর থেকে সরিয়ে দাঁড় করালো ওকে। তবুও হিংস্র সিংহের ন্যায় গর্জন করতে করতে রেজাকে পা দিয়ে ক্রমাগত আঘাত করে যাচ্ছে কৃতিক। ওর রক্তিম চোখ আর তীব্র ক্রোধ দেখে মনে হচ্ছে ও আজ রেজাকে মেরেই ফেলবে। হলরুমে হঠাৎ এত চেঁচামেচি শুনতে পেয়ে রুম থেকে বেরিয়ে দোতলার করিডর দিয়ে উকি দিল সায়ের, অর্ণব আর এলিসা। কৃতিককে হঠাৎ করে এমন রেগে যেতে দেখে ওরা হতভম্ব। কেমন হলো হুট করে?
সন্ধ্যাবেলাতেও তো সবকিছু ঠিকই ছিল, বেশ শান্ত সাবলীল ছিল কৃতিকের গর্জন শুনে আজমেরি শেখ আর জাহানারাও অন্যদিক থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। সবাই নীরব দর্শক, কেউ কৃতিকের রাগের কারণ ধরতে পারছে না। শুধুমাত্র জাহানারা বেগম সিঁড়ি ভেঙে ছুটে নিচে নেমে এলেন। তিনি কান্না জড়িত এক প্রকার কাকুতি মিনতি করেই অরুকে বলতে লাগলেন, ও অরু, দয়া করে থামা তোর স্বামীকে, আমার ছেলেটাকে মেরে ফেললো তো। অরু জানি না কি হয়েছে, কেনই বা কৃতিক এত খেপেছে। তবুও খারাপ কিছু যে ঘটেছে সেটা অরুর ব্যান্ডেজ করা হাত দেখেই আঁচ করতে পারছে ও। কিন্তু এখন কৃতিককে থামানোটা জরুরি, নয়তো রেজার খুব খারাপ পরিণতি হবে। তাই অনু নিজেও উদ্বিগ্ন স্বরে অরুকে বলল, ঋত্বিক ভাইয়াকে আটকা অরু, রেজা ভাইয়ার নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মরে যাবে তো। আবার কথা কর্ণকুহরে পৌঁছালে অরু এক প্রকার হন্যে হয়ে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল কৃতিককে। পর মুহূর্তেই ওর মনে পড়ে গেল কৃতিকের বলা তখনকার কথাগুলো। বারবার বল হার্টবিট, তোর মুখে তুমি ডাক শুনলে পাগল হয়ে যায় আমি। যখন আমি খুব রেগে যাব তখন তুই এই ট্রিক্সটা প্রয়োগ করতে পারিস, আমি শান্ত হয়ে যাব, প্রমিস। অরু এবার তাই করলো। সবার সামনেই দু হাতে পেছন থেকে শক্ত করে কৃতিককে জড়িয়ে ধরে বলল, প্লিজ থামো, একটু শান্ত হও, আর না, দয়া করে আর মেরো না, মরে যাবে তো। ওর ট্রিক্স বোধহয় কাজে লেগেছে। কৃতিক তার কথা রেখেছে। অরুর করা তুমি সম্বোধনে মুহূর্তেই মস্তিষ্কে জ্বলতে থাকা বিধ্বংসী ক্রোধটাকে সামনে নিয়েছে ও। পর মুহূর্তেই নিজের মেদহীন অ্যাপসে শক্ত করে জড়িয়ে রাখা অরুর ব্যান্ডেজ করা হাতটাকে নজর দিয়ে বাজ পাখির মতো তীক্ষ্ণ চাউনি নিক্ষেপ করলো মুমূর্ষ রেজার দিকে। সেভাবেই তাকিয়ে থেকে ধারালো আওয়াজে বলল, বাস্টার্ড, আমার মতো অভদ্র পেছনে লাগতে এসে মোটে ঠিক কাজ করিসনি তুই। আজকে ইন্ট্রো দিলাম, খুব শীঘ্রই তোর খেল খতম করবো আমি। সময় হলে টের পাবি জায়ান কৃতিক আদতে কতটা জঘন্য আর টক্সিক। অরু আবারও হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ করেই রিনরিনে আওয়াজে বলল, প্লিজ শান্ত হও একটু, প্লিজ। কৃতিক অরুর ব্যান্ডেজ করা হাতে আলতো স্পর্শ করে ঘাড় ঘুরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলে, এত শক্ত করে জড়িয়ে ধরে আছিস, হাতে ব্যথা করছে না? অনিমেষ কথাগুলো কানে ভেসে আসতেই অরু পুরোপুরি বাঁধনহারা হয়ে করে দিল কৃতিককে। ওকে ছেড়ে দিতেই চারিদিকের বিস্মিত হতভাগ কয়েক জোড়া চোখ দেখে লজ্জিত হয়ে দ্রুত মাথা নিচু করে নিল অরু। আজমেরি শেখ করিডোরের কার্নিশে হাত রেখে এতক্ষণ জীবন্ত পুতুলের মতন দাঁড়িয়েছিলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যাওয়ার ছাড়া আর তো আর কিছু করার নেই এই মুহূর্তে। অরুকে নিজের বশে এনে কৃতিক অদৃশ্য শেকলে বেঁধে ফেলেছে আজমেরি শেখের হাত পা। তার উপরে বাড়িটা কৃতিকের। এখন তিনি চাইলেও চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছেন না। কৃতিক থেমে যাওয়ার এক পর্যায়ে চোখে চশমা এঁটে গটগটিয়ে রুমে যেতে যেতে দাঁতে দাঁত পিষে বিড়বিড়িয়ে আজমেরি শেখ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা সিল্কের পাজামা গায়ে জড়িয়ে সতর্ক হাতে ডোরাকে কোলে নেওয়া মাত্রই বিছানায় বসে অরু। মাঝরাত তখন শেষ রাতে গিয়ে ঠেকেছে। আর একটু পরে হয়তো ফজরের আজান হবে, অথচ বাড়ির সবাই মাত্র কিছুক্ষণ হলো যে যার রুমে ঢুকেছে। কৃতিকের সাথে সায়ের অর্ণব ওরাও রুমে। এত রাতে কী নিয়ে কথা বলছে তারা কে জানে। আগের রাতের সব ঘটনা ভুলে গিয়ে ওরা যখন ডোরাকে আদর করায় মন দিয়েছে, ঠিক তখনই ওর রুমে কড়া আনে অনু। দরজা খোলাই ছিল, তবুও ওরও কিছুটা গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। অনু রুমে ঢুকলো, তবে এগিয়ে গিয়ে বসে কথা বলার অপেক্ষা করলো না, বরং ওরুর দিকে এগিয়ে যেতে যেতেই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, হ্যাঁ রে অরু, কি হয়েছে বলতো? ঋত্বিক ভাইয়া হঠাৎ করে রেজা ভাইকে এভাবে মারলো কেন? তার উপর তোর হাতে ব্যান্ডেজ, তোকেও মারেনি তো? অনুর কথায় ওরু নিজের হাতের দিকে তাকালো। হাতের কবজিটা ঘুরিয়ে ব্যান্ডেজ করা। নিজের হাতটাকে ভালো মতো পরখ করে ওরু নরম সুরে বলল, রেজা ভাই ঠিক আছে? অনু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, ক্লিনিক থেকে প্রাইমারি ট্রিটমেন্ট নিয়ে মামি সহ তাদের বাড়ি চলে গিয়েছে। ও ভালো। অরুকে কেমন উদাসীন লাগছে, তাই অনু আবারও আগ বাড়িয়ে বলল, কি হয়েছে বলবি না তো? অনুর কথায় অরুও ভাবনায় পড়ে গেল। মনে মনে ভাবতে লাগলো তখনকার ঘটনা, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কতটা দুর্বিষহ আর আতঙ্কিত হয়ে উঠেছিল ওদের ভালোবাসার পরিপূর্ণ মুহূর্ত। আর সবচেয়ে বড় কথা, সেই পুরো ঘটনার পেছনে ছিল তারই মামাতো ভাই রেজা। এখনও সেসব কথা ভাবতে গেলে রেজার উপরে মেজাজ চড়ে যাচ্ছে অরুর। মাঝরাতে
শুনশান নিস্তব্ধতার মাঝে নিরিবিলি রাস্তায় কৃতিক যখন শুধুই অরুর হৃদস্পন্দন বাড়ানোর পায়তারা করছিল, ক্রমশ নিজের ঠোঁটের খেলায় অরুকে মাতিয়ে তুলেছিল, ঠিক সেই সময় খুব কাছ থেকে অযাচিত কিছু হিসিয়ে আওয়াজ কানে বিট করছে। আকস্মাৎ গতি বাড়ায় তীব্র গভীরতর চুম্বন। কৃতিক তড়িৎ গতিতে চোখ খুলে দেখতে পায় রাস্তার অপর পাশে বন্ধ টং দোকানের আড়ালে দাঁড়িয়ে সূক্ষ্ম হাতে গোপন ক্যামেরায় ওদের একান্ত মুহূর্তগুলোকে ভিডিও করছে কেউ। এমন অবস্থায় কৃতিক কোনো রূপ উচ্চবাচ্য করল না, উল্টে অরুকে ছেড়ে দিয়ে শান্ত স্বরেই বলল, আমি আসছি বেবি, তুই বস। কথাটা শেষ করে টি শার্টের হাতা গোটাতে গোটাতে রাস্তার ওপাশে গিয়ে এক টানে কলার ধরে টেনে বের করলো কৃতিক। তারপরে শুরু করলো একের পর এক শক্ত হাতের থাপ্পড় দেওয়া। এভাবে হঠাৎ করে মাঝ রাস্তায় ক্যামেরা হাতে লোকটাকে দেখতে পেয়ে ভয়ে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল অরুর। তার উপরে এমন একটা খোলামেলা জায়গায় বসে কৃতিক লোকটাকে বেধড়ক মারছে। আচ্ছা, লোকটা যদি প্রেসের কেউ হয় কিংবা কোনো গ্যাংয়ের সদস্য হয় তখন তো বেশ ঝামেলায় পড়ে যাবে কৃতিক। তার চেয়ে বড় কথা, এখানে যে একজনই আছে তার নিশ্চয়তা কোথায়? এক্ষুনি যদি অন্ধকার ছাপিয়ে আরও কয়েকজন চারপাশ থেকে বেরিয়ে আসে, তখন তো কৃতিক একা তাদের সাথে পারবে না। এলোমেলো চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে অরুর, অথচ কৃতিক থামছেই না। প্রথমে ওর হাতের ক্যামেরাটাকে আছাড় মেরে গুড়িয়ে ফেলেছে, অতপর ক্রমাগত ওর চোয়াল বরাবর পাঞ্চ বসাতে বসাতেই বলছে, জানোয়ার, কিসের ভিডিও করছিলে? বল, কে পাঠিয়েছে? সাফ সাফ বল, নয়তো আজ রাতে তোর জীবনে শেষ। জীবনের আলো আর দেখতে পাবি না, তার গ্যারান্টি স্বয়ং আমি। কথা শেষ করে আবারও লোকটাকে মারতে উদ্যত হলে লোকটা কোনো মতে নিঃশ্বাস ধরে রেখে হ্যাপিদেশ করে কাঁদতে কাঁদতে দু হাতে জোর করে বলল, বলছি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রেজা ভাই আমাদের কল করেছিল। বলেছিল তরতাজা নিউজ আছে, জেকে গ্রুপের নতুন এমডি নাকি তার আপন সৎবোনের সাথে অন্তরঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার কথা বিশ্বাস করে টিআরপি বাড়ানোর আশায় সে সন্ধ্যা থেকে আপনাকে স্টক করছিলাম আমরা। আসলে আমরা মিডিয়া থেকে এসেছি। কৃতিক নতুন উদ্যমে লোকটাকে মারতে মারতে বলল, হারামজাদা, বদমাশ, আমি আমার মুখে চুমু খাই কি তোদের টিআরপি বানানোর জন্য? জিদের বসে লোকটাকে মারতে গিয়ে কৃতিকের একটা কথা মাথা থেকেই বেরিয়ে যায়। লোকটা বলেছিল আমরা আপনাকে স্টপ করছি, তার মানে ওরা একজন নয়। কিন্তু হঠাৎ করে যখন পিছন থেকে ওর আচমকা চিৎকার ভেসে এলো কানে, তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে চাইল কৃতিক। দেখলো ওরু থরথরিয়ে কাঁপছে, সেই সাথে ওর কবজি বেয়ে গড়িয়ে পড়ছে অনর্গল রক্তধারা। অরুর পেছনে ক্যামেরার একটা ভাঙা অংশ দিয়ে দাঁড়িয়ে আছে আরেকটা লোক। লোকটা গতিবিধি দেখে মনে হচ্ছে ও শীঘ্রই অরুকে আবারও আঘাত করবে। তবে তার আর ফুসরত না দিয়েই কৃতিক ছুটে গিয়ে ক্যামেরার ধারালো টুকরোটা ছিনিয়ে নিয়ে লোকটাকেই কয়েক ঘা বসিয়ে দিল। লোকটার বাহুতে মেরে কৃতিক যখন ওর গলায় আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে কাপা হাতে ওর হাতটা টেনে ধরে। নাসূচক মাথা নাড়ল অরু সেই তখন থেকে ভয়ের তোপে থরথরে কাঁপছে দেখে কৃতিক সব ফেলে দুই হাত দিয়ে আগলে ধরল অরুকে। ওর মাথাটা শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে কৃতিক ভয়ার্থক গলায় বলল, জান বাচ্চা, হার্টবিট, আর ইউ ওকে না? অনু কাঁপতে কাঁপতে কৃতিকের টি শার্ট ভেজা চোখ নাক মুছতে মুছতে বলল, ভয় করছে, আপনি এখানেই থাকুন, কোথায় যাবেন না। কৃতিক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, কোথাও যাব না আমি। ব্যাগ থেকে আমার ফোনটা দে, 999-এ কল করতে হবে। অরু বলল, আমি আপনার ফোন থেকে করে দিয়েছি কল। অরুর কথায় অস্থির নিঃশ্বাস ছেড়ে ওর কপালে শক্ত করে চুমু খেলো কৃতিক। তারপরে ওর হাতের দিকে তাকিয়ে বলল, দেখি হাতটা। কাহিনীর এক পর্যায়ে এসে থামলো অরু। এতক্ষণ যাবৎ অরুর কথা শুনে অনুও দীর্ঘশ্বাস চালো আর গোছে কানের পিছনে লম্বা চুলগুলো গুজে দিয়ে শুধালো, তারপর কি পুলিশ কেস হলো? অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তখনই আমাদের থানায় যেতে হয়েছে। ওনারা যান কৃতিকের হাত পা ধরে নিজেদের কর্মের জন্য ক্ষমাও চাইলেও প্রেসের লোকেদের গায়ে হাত তোলার ফলস্বরূপ ওনাকে অনেকগুলো টাকা জরিমানা দিতে হয়েছে। অনু আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কেন যেন এত ঝামেলার জন্য কোথাও একটা নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে ওর। মনে মনেই ভাবলো, সব কিছুর মূলে হয়তোবা আমিই ছিলাম। আজ আমার বিয়েটা অন্য কোথাও হচ্ছে বলেই রেজা ভাই সবার উপর এতটা খেপেছে। বিয়ে হতে হতে আরও যে কি ঝামেলা পাকাবে তা কেবল উপরালাই জানে। আস্তে ভাই আস্তে, সামলে। আরে আরে, ওইদিকে না, এই দিকে।
অর্ণবের ডিরেকশনে কান ঝালাপালা করে দিল সায়রের। ও এবার না পেরে বিরক্ত হয়ে দাঁত খিচিয়ে বলে উঠল, বাইকটা কি তুই চালাচ্ছিস না আমি? অর্ণব পেছনে বসা অবস্থায় সামনে মুখ বাড়িয়ে কটমটিয়ে বলল, জীবনে প্রথমবার লাইসেন্স ছাড়া বাইক চালাতে এসেছিস, তাও আবার এমন রেসিং বাইক, তাই তোকে ডিরেকশন দিচ্ছি। বেশি কথা না বলে চুপচাপ মন দিয়ে শোন, নয়তো বিয়ের আগেই তোর বউ বিধবা হবে, সাথে আমারটাও। সায়র কাপা কাপা হাতে বাইকের ব্রেক সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তবুও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে সামনে মনোযোগ নিবেশ করেই বলল, মানুষ মন দিয়ে নয় কান দিয়ে শুনে হাদারাম। তাছাড়া এমন ভাব দেখাচ্ছিস যেন তুই রাইডিংয়ে খুব এক্সপার্ট। আই তাহলে চালা একটু। বিয়ের আগে বিধবা হওয়ার শখ নেই আমার। তোর এত শখ জাগলো কেন কে জানে? জাগলো তো জাগলো, আবার আমাকে সাথে করে নিয়ে মারার শখ জাগলো। কি আশ্চর্য শখ! অর্ণবের কথার পাছে সায়রের কথা বলার ফুসরত নেই। ও আপাতত বাইকের ব্রেক সামলাতে ব্যস্ত, তবুও ক্ষণে ক্ষণে এদিকে ওদিকে ঘুরে যাচ্ছে ব্রেক, যার দরুন বাইকটাও হেলে দুলে ঘুরছে ক্রমশ। বাইক যখনই হেলে দুলে উঠছে, অর্ণব তখনই বুকের মাথায় ক্রস করে কয়েকবার ঈশ্বরকে ডাকছে। ওর হাত হুতাশে বিরক্ত হয়ে সায়র ধমকে উঠেই বলল, চুপ করবি, বাসায় গিয়ে ঈশ্বরকে ডাকিস, আগে আমাকে ডিরেকশন দে। অর্ণব বলে, যাচ্ছিটা কোথায় সেটা তো আগে বল। আমার না হওয়া শ্বশুর বাড়ি। ভেবেছি বিয়েটা বাংলাদেশি করব, বুঝলি? অর্ণব হতভম্বিত কণ্ঠে বলল, এই পুরানো ঢাকার চিপ্পা গলিতে তুই শ্বশুর বাড়ি কোথায় খুঁজে পেলি? সায়র দুষ্টু হেসে বলল, চিরুনি তল্লাশি করে পেয়েছি, চল তোকে দেখাবো। কথা শেষ করে সায়র বাইকে টান দিতেই আবারও ঈশ্বর নাম জমতে জমতে মুখের ফেনা তুলে ফেলল অর্ণব। আজ কৃতিক অফিস জয়েন করেছে, সেই সুযোগে গধূলি বিকেলে কৃতিকের বাইক নিয়ে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি খুঁজতে বেরিয়েছে ওরা দুইজন। কিন্তু এই গাদানো সারি সারি ছোট্ট বড় শ্যাওলা পড়া বিল্ডিংয়ের মাঝে আদতে সায়রের না হওয়া শ্বশুরবাড়ি যে কোনটা সেটা বুঝতে পারছে না ওরা। বাইক থামিয়ে দুজন মিলে যখন এদিক ওদিকে সূক্ষ্ম নজরে পরখ করছিল, ঠিক তখনই সায়রের দৃষ্টিপাত হলো এক অপার্থিব দৃশ্যপট। ওদের থেকে কয়েক মিটার দূরত্বে যে পুরাতন কংক্রিটের দোতলা বিল্ডিংটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, তার ছাদেই ত্রিভঙ্গ আকারে নাচের তামিল দিচ্ছে সদ্য যৌবনে পা রাখা এক অষ্টাদশী রমণী। পরনে তার কুচকুচে কালো চুড়িদার, পায়ে ঘুঙুর, ওনাটা কাঁধ ছাড়িয়ে কোমরের কাছে বাঁধা, কাঁধ অবধি রিবন্ডিং করা সিল্কি চুলগুলো পাঞ্চ ক্লিপে বাঁধা পড়েছে। চেহারা স্পষ্ট নয়, তবুও গধূলির আভায় নিত্যরত মেয়েটাকে মায়াবী অপসরের মতো স্নিগ্ধ লাগছে। আর সায়র, সে তো সেই তখন থেকেই হাঁ করে তাকিয়ে দেখছে তার গধূলি বেলায় অপসরীটাকে। অপসরীর অস্পর্শ মুখশ্রী দেখেই সায়র চোখ বন্ধ করেই বলতে পারে এটাই তার রাগিনী। গ্রীষ্মের ঝাঝা রোদ্দুরে পড়তে থাকা জনমানুকে একটুখানি স্বস্তি দিতেই সন্ধ্যা নেমেছে ধরণীতে। বাইরের উষ্ণ বাতাস এতক্ষণে হিমেল হাওয়ায় পরিণত হয়েছে। চারিদিকে এখন বেশ শীতল, শুধুমাত্র শীতল নয়, কৃতিকের মস্তিষ্ক, ওর মাথাটা গরম হয়ে আছে। সারাদিন অফিস শেষে যখন বাড়িতে ঢুকে অরুকে না পেয়ে তখনই মেজাজ বিগড়ে গিয়েছে কৃতিকের। বিগড়ানো মেজাজের অগ্নিস্ফুটলঙ্ঘে আরও খানিকটা জোয়ার দিতেই অরুর মামি এসে জানায় তাকে বাড়িতে রেখে আজমেরি শেখ তার দুই মেয়েকে নিয়ে অমিতকে দেখতে হসপিটালে গিয়েছে। সদ্য হওয়া আত্মীয়রার সম্পর্কে তারও খানিকটা সখ্যত বাড়ানোর উদ্দেশ্য। সেই কথা শোনার পরে আর এক দণ্ড অপেক্ষা করেনি কৃতিক, গটগটিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে। আর এখন হসপিটালের করিডোর ধরে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে অমিতের কেবিনের দিকে। ক্লান্ত ঘাড়ে ভেজা শরীরে হাতড়িয়ে টাইয়ের নটটা ঢিলে করতে করতে আনমনেই ভাবছে অনেক হয়েছে, আজ ওরকে একটা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বে ও। কৃতিক যখন দুই পকেটে হাত গুজে কেবিনের সামনে গিয়ে দাঁড়ালো, ঠিক তখনই ওর সাথে চোখাচোখি হলো ওর ভিতরেই ছিল। হঠাৎ করে এইভাবে কৃতিককে দেখতে পেয়ে তড়িঘড়ি করে কেবিনের বাইরে বেরিয়ে এলো। ওরও বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা হাতের কবজিটা শক্ত করে চেপে ধরলো কৃতিক, অতঃপর রুষ্ট গলায় বলল, চল।
অরু কৃতিকের সাথে তাল না মিলিয়ে উল্টো হাতে টান দিয়ে বলল, আরে কোথায় যাব? মা আর আপা ভেতরে তো। কৃতিক অগ্নি দৃষ্টিতে পিছনে তাকিয়ে বলল, সো হোয়াট? কৃতিকের এমন আগুন ছড়া নিষ্প্রভ চাহনি দেখে ওরও বুঝলো কৃতিক রেগে আছে, তাই খুব একটা কথা না বাড়িয়ে শুষ্ক ঢোক গিলে বলল, না মানে ওদেরকে অন্তত বলে তো আসি। দরকার নেই। গমগমে আওয়াজে কথাটা বলে আবারও অরুকে সঙ্গে নিয়ে হাঁটতে থাকে কৃতিক। তবে কয়েক কদম এগিয়ে যাওয়ার পরপরই সামনে এসে দাঁড়ায় অমিতের বাবা মা। অমিতের বাবা মা মুরব্বী মানুষ, তার উপরে নতুন আত্মীয়, সেই হিসেবে তাদের সম্মান প্রাপ্য। কিন্তু মাথা খারাপ কৃতিক সেই সবের ধারের কাছেও গেল না, উল্টে চোখ মুখে বিরক্তির ভাঁজ টেনে অমিতের বাবাকে বলল, কি হয়েছে? সামনে দাঁড়ালেন যে? অমিতের বাবা সহসা হেসে বললেন, বাবা তুমি অনু আরুর ভাইয়া না? কৃতিক এক ঝলক অরুর দিকে তাকিয়ে চাইল। সে এই মুহূর্তে চোখ দিয়ে হাজারো আকুতি মিনতি করছে কৃতিক যাতে উল্টোপাল্টা কিছু না বলে। কৃতিক চোখ সরিয়ে নেয়, অতঃপর অমিতের বাবার দিকে তাকিয়ে অনুভূতিহীন গলায় বলে, হ্যাঁ ভাইয়া, শুধুমাত্র অনুর ভাইয়া। অমিতের বাবা এত কিছু খেয়াল করলেন না, বরং হাসি মুখেই বললেন, তা বাবা তুমি কি বাসায় যাচ্ছ? আর ওরও কি তোমার সাথেই যাবে নাকি? কৃতিক এবার গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ যেহেতু আমার সাথেই তো যাবে, অন্য কারোর সাথে নিশ্চয়ই নয়। ভালো থাকবেন আঙ্কেল, আসছে। বাক্য শেষ করে কৃতিক হাঁটা ধরল। অমিতের মা পিছু ডেকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এখানে কিছু খাবার দাবার আছে বাবা, ওরও যেহেতু চলেই যাচ্ছে তাহলে তোমরা বরং এটা নিয়েই যাও। মেজাজের তাপমাত্রার মতোই ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের, তবুও ভিতরের উগ্রতাকে সামনে রেখে প্যাকেট হাতে নিয়ে কৃতিক ছোট করেই বলল, তারপর আর এক মুহূর্ত ও দাঁড়ালো না, ওরুকে টানতে টানতে নিয়ে গেল সবার দৃষ্টির সীমার আড়ালে। বাড়িতে এসে কৃতিক সবার আগে খাবারের প্যাকেটটা ছুঁড়ে মারলো মেঝেতে, সঙ্গে সঙ্গে পুরো হলরুমে ছড়িয়ে পড়লো ফলমূল সহ সুস্বাদু সব খাবারগুলো। কৃতিক এভাবে খাবার ছুঁড়ে ফেলেছে দেখে এবার অরুরও বেশ রাগ হলো। ও তৎক্ষণাৎ নিজের হাতটা ঝাড়ি মেরে কৃতিকের থেকে ছাড়িয়ে নিল। লাগছে আমার, ছাড়ুন। কৃতিক দ্বিগুণ শক্তিতে আবারও চেপে ধরলো অরুর হাত, তারপরে কাঠিন্য গলায় বলল, লাগলে লাগো, লাগার জন্যই ধরেছে। কেটে যাওয়া হাতটা এভাবে বারবার চেপে ধরাতে ব্যথায় টনটন করছে ওর, কিন্তু ব্যথার চেয়েও বেশি এই মুহূর্তে বিরক্ত লাগছে অরুর। অসভ্যতা বেয়াদবির একটা সীমা থাকে, কৃতিক আজ সব সীমা অতিক্রম করে দিয়েছে। শুধু শুধু সবার সামনে সিন ক্রিয়েট করলো, আর এখন খাবারগুলো সব ফেলে দিল। এলোমেলো খাবারগুলোর দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল অরুর মস্তিষ্ক। ও সর্বশক্তি প্রয়োগ করে কৃতিকের হাতটা আবারও ঝটকা মেরে ছাড়িয়ে দিয়ে তেতে গলায় বলল, আপনি একটা উন্মাদ সাইকো। সারা জীবন একা থেকে থেকে নিজে তো একরোখা আর অসামাজিক হয়েছেন, এখন আবার আমাকেও আপনার মতো নির্দয় বানানোর পায়তারা করছেন। কৃতিক অরুর পানে রক্তিম চাহনি নিক্ষেপ করে ওর চোয়ালটা দু আঙ্গুলে শক্ত করে চেপে ধরে বলল, কাকে কি বলছিস? বুঝে বলছিস? ম্যাচেজ বিক্রি আছে অরু, এক্ষুনি থাম, নয়তো তোর শরীরে আজ মারের নয় অন্য কিছুর দাগ বসাবো আমি। অরু তেজ দেখিয়ে কৃতিকের হাত ছাড়িয়ে বলল, যা বলেছি ঠিক বলেছি, কোনো স্বাভাবিক মানুষ এতটা নির্দয় হতে পারে? আপনিই বলুন, আপনি যদি বদ্ধ উন্মাদ নাই হবেন তাহলে একটা অসুস্থ পা ভাঙা মানুষকে নিয়ে কিসের এত সমস্যা আপনার? একা তো যায়নি, মা আপার সাথে সম্মান রক্ষার্থে গিয়েছি, তার উপর মুরব্বী বয়োজ্যেষ্ঠদেরও যা খুশি তাই বলে এসেছেন কেন? আমার সামনে অমিতর হয়ে ওকালতি করে বন্ধ করো রু, ভুলে যাস না আমি তোর স্বামী। সেদিন আমার সামনে আমার বাড়িতে অমিত তোর জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, ভুলে গেছিস? আর তুই কিনা আজ ঠ্যাং ঠ্যাং করে সে অমিতকে দেখতে চলে এলি। হাউ ফাকিং ডিয়ার ইউ অরু। কৃতিকের কঠিন ধমকে এবার একটু গলা খাদে নামিয়ে অরু বলল, আমি আগেও বলেছি মা আর আপার সাথে গিয়েছি, তাছাড়া অমিত ভাই ভালো একজন মানুষ, ওনার পরিবার কেন এসব বলেছে তা জানি না। আমার জানা মতে উনি আমাকে বোনের নজরে দেখেন। আসলে সমস্যাটা আপনার মধ্যে, একরোখা জীবন কাটাতে কাটাতে সমাজ নিয়ম কানুন সবকিছু ভুলতে বসেছেন, হয়েছে চরম অসভ্য। ওর কথা শেষ করার সঙ্গে সঙ্গেই পেছন থেকে ওর ঘাড়টা চেপে ধরে নিজের মুখের কাছে নিয়ে এলো কৃতিক, অতঃপর থমথমে ব্যথাতুর গলায় বলল, ভুলে যাস না আমরা একটা ঘর পেছনে দায় কিন্তু একমাত্র তুই। তোর জন্যই এই বাড়ি, কাছের মানুষ, দলীয় পদ সব ছাড়তে হয়েছিল আমাকে, আর আজ তুই আমার দিকে আঙুল তুললে। ইজন্ট ইট ফেট? আর কে যেন বললি মা আর আপা, রাইট? তোর কাছে যদি তোর মা আর আপা এতই গুরুত্বপূর্ণ হয়
ওদের তুলনায় আমার অস্তিত্ব যদি এতটাই ম্লান হয় তবে চাই না আমার তোকে। কথাটা বলে অরুকে সজোরে ধাক্কা মারি ডিভানের উপরে ফেলে দিল কৃতিক। তারপর আবারও কঠিন কিন্তু মসৃণ গলায় বলল, আমি যেদিন পাশে না থাকবো সেদিন তুই বুঝবি পৃথিবীটা আদতে কতটা স্বার্থপর আর কতটা জঘন্য। আমি তোকে ঠিক কীভাবে খারাপ দুনিয়া থেকে বুকে আগলে আড়াল করে রেখেছে, তখন তুই হার হারা টের পাবি। যদিও বা তখন তোর কষ্ট দূর করার জন্য আমি আদৌ এক্সিস্ট করবো কিনা সন্দেহ। কিছু তিক্ত অথচ তার চরম সত্য কথা বলে দ্রুত পায়ে সিঁড়ি ভেঙে উপরে চলে যায় কৃতিক। কৃতিকের শেষ কথাগুলো এবার আর ওরও মস্তিষ্কে নয়, হৃদয়ে গিয়ে লাগলো। আচমকা মনে হলো হৃদয়টাকে নখর হাতে খামচে ধরেছে কেউ। কৃতিকে ছাড়া পৃথিবী আদৌ সম্ভব? ওরও ভাবতে পারে না, ভাবতে চায়ও না। নিজের করা প্রকট ভুলটাকে শুধরে নিতে তৎক্ষণাৎ কৃতিকের পেছনে পেছনে উঠে যায় সিঁড়ি ভেঙে। অতঃপর করিডোর পেরিয়ে সোজা কৃতিকের রুমে, কেবলমাত্র এই আশায় যে কৃতিক হয়তো ওকে ক্ষমা করলেও করতে পারে। কিন্তু তেমন কিছু হয় না। ওর রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তীব্র গর্জনে জাস্ট গেট লস্ট বলেই হাত ধরে ওরুকে রুমের বাইরে ছুঁড়ে মারে কৃতিক। তারপরে ধাপ করে লাগিয়ে দেয় দরজাটা। ওরু কাঁদতে কাঁদতে দরজার বাইরেই হাঁটু ভেঙে বসে পড়ল। কিছু তিক্ত সত্য কথা যে মানুষের হৃদয়কে এইভাবে নাড়িয়ে দিতে পারে তা বোধ হয় কান্নারত ওরুকে না দেখলে বোঝাই যেত না। ওরু কাঁদছে যখন থেকে তা দেখে ওরুর মামি জাহানারা এগিয়ে সে কিছুটা পৈশাচিক হাসি দিয়ে বলল, ঠিক হয়েছে একদম, টাকা হাতানোর লোভ, আরও বিয়ে কর বড় লোকের ছেলেকে, একদিন দুদিন, তারপর ঠিকই মজা নিয়ে পথে ছেড়ে দেবে। মিলিয়ে নিস আমার কথা। অরুর কষ্টে মামির বোধ হয় বেশ আনন্দই হলো। তবে অরুর আপাতত সেসবে মন নেই। ও নিজের দুই হাঁটুতে মাথা এলিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড়ালো, জায়ান কৃতিক, তুমি কি জানো তুমি সেই গুপ্তঘাতক যে খুন করে একটা পরাসৈন্য তৈরি করার উদ্দেশ্যে, আর আমি হলাম সেই ধর্মাবন্ধ যে ওই গুপ্ত ঘাতকের ছুরির ইশারাতে নাচি। তুমি আমার জীবনে এমন এক ভালোবাসার গোলক ধাঁধা যার থেকে 1000 বছর ছুটলেও আর পরিত্রাণ নেই আমার, না নেই।